খুন করেই বডি লোপাট, পুরো কিমা অসিত মৈত্রের খুন খুন খেলা। রহস্য কাহিনীর পাতায় পাতায় অনেক খুনের গল্পই আপনারা পড়ে থাকেন। সেসব গল্পের গোয়েন্দাদের দক্ষতা কি অসাধারণ, কত নিপুণ তাদের বিশ্লেষণী ক্ষমতা। যে কোনো জটিল চক্রান্তের বেড়াজাল তারা অনায়াসে বুদ্ধির ছুরি দিয়ে কেটে দুফাঁক করে দিচ্ছে। তাদের অদ্ভুত ক্ষমতার তারিফ না করে পারা যায় না। মসিয়ে দুপন, শার্লক হোমস, হরকুল পোয়ারো, মিস মার্পল, ব্যোমকেশ বক্সী, এদের কাজকারবার তো রীতিমতো ভেলকি বলেই মনে হয়। কিন্তু সত্যি বলতে কি, সাহিত্যের পাতা থেকে বাস্তব পৃথিবীটার ফারাক প্রায় আসমান জমিন। এই সমস্ত খুনের গল্পের জমকালো গোয়েন্দাদের যদি বইয়ের পাতা থেকে তুলে এনে পৃথিবীর খোলা হাওয়ায় ছেড়ে দেওয়া যায়, দেখবেন দুদিনেই তাদের খ্যাতির ফানুস ফেটে চুপসে গেছে। দৈনিক পত্রিকার পাতায় প্রায়ই তো সেই সব বিকৃত দেহের ছবি ছাপা হয়, রেল লাইনের ধারে বা জংলা মাঠের মধ্যে যাদের মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। খোঁজ নিয়ে জানতে পারবেন, হত্যাকারীর হদিশ পাওয়া তো দূরের কথা, অনেক ক্ষেত্রে মৃত ব্যক্তির সঠিক পরিচয়টাই খুঁজে বের করতে পারে না পুলিশ। তাছাড়াও পথে ঘাটে খুন তো আকছারই ঘটছে, তার মধ্যে কতগুলোর কিনারা হচ্ছে আর কতগুলো পুলিশ ফাইলে চাপে পড়ে বিস্মৃতির অতলে ডুবে যাচ্ছে, তারই বা সঠিক হিসেব রাখছে কে? আমার কথাই ধরুন না, এ পর্যন্ত ছেলে মেয়ে কচি বুড়ো মিলিয়ে মোট 5টা খুন করেছি আমি। না না না, রাঁচির পাগলাগারদে বসে আমি আপনাদের গল্প শোনাচ্ছি ভেবে যেন হাসবেন না। আমি এই শহর কলকাতারই এক স্বাধীন নাগরিক। যদি জিজ্ঞেস করেন আমাদের সরকার কি এতই বেহেড যে এমন একখানা খাসা স্বীকারোক্তি পাওয়ার পরেও তারা এখন আমাকে গ্রেপ্তার করছে না কেন, সেদিকটাও আমি বেশ ভালো করে ভেবেচিন্তে রেখেছি। তাদের কাছে আমি এটাকে সোজা গপ্প বলে চালিয়ে দেব। গপ্প রেখার অধিকার তো আপনার আমার সকলেরই আছে, তাই না? তবে এমন মনে করবেন না আমি একের পর এক এতগুলো খুন করে গেলাম আর পুলিশের গায়ে তার আঁচটুকুও লাগলো না। প্রথম খুনটার পর তো তারা আমাকে যথেষ্টই নেক নজরে দেখতে শুরু করেছিল। জাঁদরেল দারোগা প্রকাশ মিত্তির বার দুদিন আমার ডেরায় এসে হানাও দিল। জেরায় জেরায় আমাকে একেবারে জেরবার করে তুলতে চাইল। কেন এসেছিল, কোথায় গেল, রোজ আসতো কিনা, আমার সঙ্গে মেয়েটার কীরকমের সম্পর্ক ছিল, কি কি কথা হয়েছিল আমাদের মধ্যে, এই আরে 7-17 নানান ধরনের প্রশ্ন। কিন্তু আমিও কি তেমনি কাঁচা ছেলে? সব কটা প্রশ্নের উত্তর দিয়েছে একেবারে মেপে মেপে হিসেব করে। শেষকালে একসময় একেবারে মুখটি চুন করে আস্তে আস্তে উঠে চলে গেল প্রকাশ দারোগা। এরপরে অবশ্য বেশ কিছুদিন ফেউয়ের মতো লেগেছিল আমার পিছু পিছু, কিন্তু কাজ তাতে কিছু হয়নি। দেখুন, আপনারা যদি আমাকে সাধারণ আর 5টা পেশাদার খুনির মতো মনে করেন তাহলেও কিন্তু মস্ত ভুল করবেন। দস্তুর মতো ভদ্র ঘরের ছেলে আমি। লেখাপড়া শিখে বিএসসি পাশ করেছি। খুন করা মোটেই আমার পেশা নয়। লীনাকে দিয়েই আমার খুনের হাতে খড়ি। এখন অবশ্য মাঝে মধ্যে মেয়েটার জন্য যে একটু আধটু মন খারাপ না হয় এমন নয়, আমাকে আপনারা এতটা নিষ্ঠুর ভাববেন না। কিন্তু কথায় আছে, নিয়তির লিখন কে খণ্ডাবে। এই লীনাকেই তো একদিন বুক ভরে ভালোবাসতাম আমি। কলেজ জীবনের সেই স্বপ্নমদির দিনগুলোর কথা কি ভোলা যায়? লীনার যেদিন বিয়ে হয়ে গেল সেদিন আমার গোটা হৃদয়ে কি শূন্য হয়ে যায়নি? আমার বুকের ভেতরকার আকাশ পাখিটা কি অসহ্য যন্ত্রণাতেই না ভগ্নপক্ষ হয়ে লুটিয়ে পড়েছিল বাস্তব পৃথিবীর কঠিন মাটির ওপর। তবে সময়ই সব ব্যথা মুছে নেয় মন থেকে। ক্রমে ক্রমে আমার বুকের ওপরেও বিস্মৃতির প্রলেপ বুলিয়ে দিল সে। ছেলেবেলায় বাবাকে কবে হারিয়েছি আমার সঠিক মনে পড়ে না। তার মৃত্যুর পর প্রভিডেন্ট ফান্ড আর লাইফ ইন্স্যুরেন্সের একটা থোক টাকা এসে পড়েছিল মায়ের হাতে। তার উপরে নির্ভর করেই মা আমাকে মানুষ করার দায়িত্ব নিয়েছিলেন। দুঃখের সংসারের তিলমাত্র আঁচটুকু আমার মা কখনো আমার গায়ে লাগতে দেননি। আমার মা ছিলেন যথেষ্ট মিতব্যয়ী প্রকৃতির। তাই বাবার মৃত্যুর পর 18 বছর সংসার চালিয়েও সেই টাকার তখনও কিছুটা অবশিষ্ট রেখে যেতে পেরেছিলেন ব্যাংকে। না, লেখাপড়ায় কোনো কালে আমি খুব একটা খারাপ ছিলাম না। মায়ের নিজের বিদ্যের দৌড় ওই কথামালা আর বোধোদয় পর্যন্ত। কিন্তু ছেলের পড়াশুনোর দিকে মায়ের ছিল প্রচণ্ড সজাগ দৃষ্টি। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাকে পড়তে বসিয়ে মা নিজেও বসে থাকতেন কাশিরাম দাসের মহাভারতখানা কোলে টেনে নিয়ে। আমি কি পড়ছি সেটা হয়তো মা সবসময় বুঝতেন না, কিন্তু পড়ায় আমার মন আছে কিনা এটা ঠিক বুঝতে পারতেন। আর পাছে নষ্ট হয়ে যায় সেই আশঙ্কায়
বাইরের কোনো ছেলের সঙ্গে আদৌ মিশতে দিতেন না আমায়। তাই মা ছাড়া আমার বন্ধু বলতে আর বিশেষ কেউ ছিলই না। তারপর স্কুলের গণ্ডি পেরিয়ে এক সময় কলেজে এসে ঢুকলাম। ছেলে এবার বড় হয়ে উঠেছে দেখে মায়ের প্রখর দৃষ্টি একটু একটু করে শিথিল হয়ে এলো। তবু ফার্স্ট ডিভিশনে আমি আইএসসি পাশ করলাম। লীনা যখন আমাদের কলেজে প্রথম অ্যাডমিশন নিল তখন আমি 3rd ইয়ারের ছাত্র। বড় লোকের মেয়ে, দেখতে শুনতেও বেশ ভালো, তাই সকলেই একটু বুক ফুলিয়ে চলার চেষ্টা করত লীনার সামনে দিয়ে। আর রূপবান ধনীর দুলালেরও তো অভাব ছিল না আমাদের কলেজে। কিন্তু অদৃষ্টের কি অদ্ভুত পরিহাস, হঠাৎ একদিনের আলাপের পর থেকে কেন জানি না আমার সঙ্গেই লীনার সম্পর্কটা নিবিড় হয়ে উঠতে লাগলো ধীরে ধীরে। নারী চরিত্রের বিচিত্রতম দুর্গমতার অন্ত আমার অজানা, তাই আমার প্রতি লীনার এই আকর্ষণের কারণ খোঁজার আমি চেষ্টা করিনি কখনো। আসলে ছেলেবেলা থেকে আমি বড় নিঃসঙ্গ। পৃথিবীতে সঙ্গী বলতে মা ছাড়া তো আমার কেউ ছিল না। লীনার সঙ্গ আমায় যে কোন অপার্থিব আনন্দ লোকে নিয়ে গেল, সে যে কি অপরিসীম আনন্দ, ভাষায় তাকে ব্যক্ত করা অসম্ভব। আমার দিনরাতের সমস্ত স্বপ্ন লীনাকে ঘিরে উদ্বেল হয়ে উঠল। আমার দেহ মনে তখন নবীন যৌবনের জোয়ার। বয়স কম, অভিজ্ঞতাও কম। বাস্তব পৃথিবীর কঠিন মাটিতে হুমড়ি খেয়ে পড়িনি একবারও। এই অবস্থায় কল্পনার পাখা কত না সুদূর বিস্তৃত হয়। আর এই স্বপ্নগুলোর উপর দিয়ে যেন দিনগুলো বরাবর হেঁটে চলেছে, হেঁটে চলবে, মানে এমনটাই ভাবতে ভালো লাগে আর কি। তো সেবার গরমের ছুটিতে লীনারা দার্জিলিং বেড়াতে গেল। যাওয়ার আগের দিন লীনা নিজে থেকেই আমাকে আউটরাম ঘাটে টেনে নিয়ে গিয়েছিল। গঙ্গার ধারে একটা নির্জন বেঞ্চে অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম আমরা। আসলে দুজনেরই বুকের ভেতর এত বেশি কথা এসে ভিড় করেছিল, সেগুলোকে ধীরে সুস্থে প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছিলাম না কেউ। শুধু একটা অব্যক্ত বেদনায় ছটফট করে গুমড়ে গুমড়ে কেঁদে মরছিল মনটা। দেখো না, আমার একটু ইচ্ছে নেই গো, কিন্তু বাড়ি শুধু সবাই যাবে, আমি সেখানে জোর করে তো না বলতে পারছি না। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। তাই বলে লীনা এতগুলো দিন? বলো তুমি একবার, 1.5 মাস। উফ মা গো, এতদিন তোমাকে না দেখে আমি থাকবো কি করে? আমাকে দেখতে না পেলে তোমার কষ্ট হবে লীনা? বোঝো না, আমার কি ভীষণ ইচ্ছে ছিল জানো, বিয়ের পরে আমরা হানিমুনে যাব কোন একটা হিল স্টেশনে। দার্জিলিং তো ঘরের কাছেই, দার্জিলিং হোক কি গ্যাংটক, না তো সিমলা কি উটি। পাহাড় তোমার এত ভালো লাগে? ভীষণ ভীষণ ভালো লাগে। সমুদ্র না, জঙ্গলও না, পাহাড়, তুষার মৌলি, মিস্টিক, উঁচু উঁচু চূড়া, তাতে বরফের চাদর, সূর্যের আলো এসে পড়েছে তার উপর, চকচক করছে যেন মাথার মুকুট। ছবিতে দেখেই বলে আমার পাগল পাগল লাগে, আর সেখানে গেলে তো দেখো না কি বিচ্ছিরি। দার্জিলিংয়ে যাব, এই সবই তো পাবো, শুধু তুমি আমার কাছে নেই। কি এমন কাজ পড়ল লীনা তোমার বাবার যে একেবারে এক টানা 1.5 মাস? কাঠের ব্যবসা তো, আর ওই দিকেই মানে নর্থ বেঙ্গলের নতুন কাদের সঙ্গে কন্ট্রাক্ট হবে। বাবা সব কিছু নিজে দেখে শুনে বুঝে নিতে বেশি ভালোবাসে। পরে হয়তো কোনো কর্মচারীকে পাঠিয়ে কাজ হয়ে যাবে, কিন্তু প্রথমটায়। বুঝতে পেরেছি, ওনার দিক থেকে ঠিকই আছে। এতখানি সময় বাইরে থাকবেন, সপরিবারে গেলে কাজও হলো, বেড়ানো হলো। কিন্তু আমরা, মানে আমাদের, জানো আমি না মাঝে মাঝে ভাবি, হানিমুনে গেছি আমরা, তোমার হাতটা জড়িয়ে ধরে পাহাড়ি পথ বেয়ে উঠছি, আর কোথা থেকে একটা মেঘ এসে আমাদের দুজনকে একসঙ্গে ঘিরে ধরলো। আমরা দুজন মেঘের মধ্যে হারিয়ে গেলাম। কিছুক্ষণ আর কেউ আমাদের দেখতেই পেল না। কি দারুণ বলো? সত্যি সত্যি দারুণ। কিন্তু এখন যে দুর্ভাবনার কালো মেঘ এসে একা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে লীনা, লীনা আমার বড্ড একা লাগবে লীনা, বড্ড একা। আমি বুঝতে পারছি গো,
ঠিক এই সময় গরমের ছুটিটাও পড়লো। বাবা তো আরও উৎসাহ নিয়ে বলল, ভালোই হয়েছে, আগে পরে হলে এমনভাবে সবাই একসঙ্গে যাওয়া ভারী মুশকিল হতো। কি করে বলি বলো তো? তোমরা সবাই যাও, আমি একা থেকে যাচ্ছি কলকাতায়। না না, সেটা তো কোনো মতেই সম্ভব নয়। ও মা, একটু আগেও কেমন আলো ছিল, গঙ্গার ওপারটা এখন আর দেখাই যাচ্ছে না। দেখো, বিকেল গড়িয়ে কেমন চুপ করে সন্ধে নেমে এলো। হ্যাঁ, সন্ধে। আমাদের স্বপ্নের দিনগুলোর ওপরেও বুঝি নিয়তি তার সন্ধ্যার কালো ছায়া টেনে দিল। এমন করে বলো না প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে জানো, খুব কষ্ট হচ্ছে আমার। লীনা, লীনা, মাস দেড়েক বাদে যখন লীনা ফিরে এলো তখন আর তাকে যেন চেনাই যায় না। এমনিতেই গায়ের রং বেশ ফর্সা, আর তখন যেন আপেলের মতো টকটকে লাল হয়ে উঠেছে ওর নিটোল গাল দুটো। সারা গায়ে টসটস করে ফেটে পড়ছে গোলাপি আভা। শুধু চেহারাতেই নয়, হাব ভাব স্বভাব চরিত্রেও যেন একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে লীনার। কলেজের করিডরে আমাকে দেখেই কেমন আড়ষ্ট ফ্যাকাশে হয়ে গেল ওর মুখ। কেন ঠিক বুঝতে পারলাম না। আমি ডাকতে গেলাম, কোনো কথা না বলে মাথা নিচু করেও দ্রুত পায়ে চলে গেল। আমি অবাক হয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলাম ওর চলে যাওয়ার পথের দিকে। আশ্চর্য, কদিন পর থেকে লীনা আর কলেজেই এলো না। শুনলাম ওর বিয়ে ঠিক হয়ে গেছে। পাত্র এক তরুণ ডাক্তার। দার্জিলিংয়ের পাহাড়ি পথে আলাপ হয়েছিল দুজনের। তারপর ছেলেটা সুযোগ বুঝে আত্মীয়তা পাতিয়ে নিয়েছিল ওদের পরিবারের সঙ্গে। লীনার বাবাও মৃদু হেসে প্রসন্ন মনে স্বীকৃতি দিয়েছিলেন তাকে। মাসখানেক বাদে বিয়ে হয়ে গেল ওদের। দুঃখে, অপমানে, লজ্জায়, হতাশায় গোটা পৃথিবীটা যেন ঝাপসা হয়ে এলো আমার দু চোখের সামনে। মাধ্যাকর্ষণ শক্তির অস্তিত্বটাও বুঝি আমি টের পাচ্ছিলাম না নিজের মধ্যে। কি করব, পাগলের মতো দিন কত ঘুরে বেড়ালাম, সকাল সন্ধে এখানে ওখানে। তারপর ওই যে বলে না, টাইম ইজ দ্য বেস্ট হিলার। একসময় লীনার স্মৃতিটাও ঘুমিয়ে পড়ল আমার বুকের গভীরে। আমি যখন কলেজ থেকে পাশ করে বেরোলাম, সে বছরের ডিসেম্বরে আমার মা গত হলেন। এতদিন ধরে দেখে আসছি মাকে, কিন্তু মারও যে মরবার মতো বয়স হয়েছে এ কথা কখনো ভাবিনি। প্রথমটা খুব বিভ্রান্ত হয়ে পড়লাম। মনে হলো এই দুনিয়ায় আমারও বোধহয় আর কোনো প্রয়োজন নেই। সকলের মধ্যে থেকেও আমি যেন সম্পূর্ণ একা, সঙ্গীহীন, সাথীহীন, কি দুর্বিষহ একক নিঃসঙ্গ জীবন। এই যেন শুধুমাত্র বেঁচে থাকার জন্যেই দিনের পর দিন সময় কাটিয়ে যাওয়া। মনের যখন এরকম অবস্থা, সে সময় একদিন হঠাৎ রাসবিহারীর মোড়ে নীরেনের সঙ্গে দেখা। আরে অতনু না? নীরেন, বাবা, কতদিন পরে দেখা রে। কলেজের পর তো আমি তো রেজাল্ট বেরোনোর পরই বাইরে চলে গেলাম। মেজো মামা বোম্বেতে থাকে, খুব এস্টাবলিশড, অনেক জায়গায় জানাশোনা। নইলে গ্র্যাজুয়েশন করতে না করতেই চাকরি পেয়ে যাওয়া, তাও আর বোম্বের মতো জায়গায়। ভাবা যায় কলকাতার গোবেচারা নীরেন চন্দুর রাতারাতি বোম্বাই কা বাবু। না রে, বোম্বের পাট তুলে দিয়েছি। বছর দুয়েক চাকরি করার পর মনে হলো, দূর, কতদিন আর অন্যের খিদমত খাটবো, তার চেয়ে নিজে কিছু করি। মেজো মামাকে বলতেই অ্যাপ্রিসিয়েট করলো, বলল এ তো ভালো কথা, কিন্তু ব্যবসা করার অভিজ্ঞতা তো সেরকম কিছু নেই। বরং আমি সুজনের সঙ্গে তো যোগাযোগ করিয়ে দিই। সুজনকে? আরে মেজো মামারই এক বন্ধু, সে আবার পোলট্রি লাইনে 1 নম্বর, 4-5টা পোলট্রির মালিক। বলিস কি? আসলে রেডি মার্কেট তো, মুরগির ডিম রে সাপ্লাই দিয়ে কুল পাবি না। পাবলিক আজকাল যে রেটে চিকেন আসক্ত হয়ে পড়েছে। ভালো বলেছিস, চিকেন আসক্ত। সবটাই লাক নীরেন, ভাগ্য। তোর একজন জাঁদরেল মামা আছেন, তার আবার বন্ধু সুজনদা আছেন, তার উপরে আছে তোর ভাগ্য। আমার ভাগ্যটা বেড়া পুরো ঘোলা জলের ডোবা রে বেড়া। কোনোটাই কি করছিস আজকাল? কিছু না, ওই দিনগত পাপক্ষয়। সিরিয়াসলি? তুই কি ভাবছিস ঠাট্টা করছি? তা নয়, দেখ অতনু, কলেজে তুই আমাকে কত ব্যাপারে কত হেল্প করেছিস, আমি তো ভুলিনি।
নোট দেওয়ারে, প্রক্সি দেওয়ারে, সব ব্যাপারে তুই ফাইনালের আগে সাজেশানগুলো নিয়ে একসঙ্গে বসে পুরো প্রিপেয়ার করা। এই তোর হাতে এখন কোনো কাজ আছে? না, সেরকম কিছু তো। চল আমার সঙ্গে চল। কোথায়? এই তো টালিগঞ্জ ছাড়িয়ে একটু গেলেই নেপালগঞ্জ। হ্যাঁ, ওখানেই আমার পোলট্রি। আরে বাপরে, কি করেছিস নীরেন! এ তো এলাহি ব্যাপার। অতনু, লেগে থাকলে কিন্তু পয়সা আছে। হ্যাঁ, সুজন চৌধুরী আমাকে খুব হেল্প করেছেন, তাহলে আমি বা তোকে হেল্প করবো না কেন? মানে ইনিশিয়াল ব্যাপারগুলো তুই একটু বুঝে নিবি, মানে আমি তোকে বুঝিয়ে দেবো, তারপর যদি একটু দম লাগিয়ে ঝাঁপিয়ে পড়িস তো। নীরেন, নীরেন, বেঁচে থাকতে গেলে একটা কোনো উপায়ের ব্যবস্থা তো দেখতেই হবে। আর কি জানি কেন আমারও না ওই ঠিক চাকরি করার মতো মানসিকতা নেই রে। সেক্ষেত্রে আচ্ছা, ইনভেস্ট করার মতো ফান্ড কীরকম আছে? তুই যতটা পারবি কর, বাকিটা আমার উপর ছেড়ে দে। হ্যাঁ, দরকার হলে ব্যাংক লোন টোনের একটা ব্যবস্থা করা যাবে, কিন্তু বন্ধু খাটতে হবে চাল লড়িয়ে। কিরে, পারবি তো? কি জানি কেন নীরেনের সঙ্গে দেখা হওয়ার পর বোধহয় আমার ভাগ্যের চাকা ঘুরেই গেল। প্রথমে একটু টলমল করলেও আস্তে আস্তে আমার ফার্মটাও নিজের পায়ে দাঁড়াতে শিখল। আমিও দিন রাত এই ফার্ম নিয়েই পড়ে রইলাম। শহরের এক নির্জন প্রান্তে একা একা দিনগুলো মন্দ কাটছিল না। 4 বছরের মধ্যে আমি আমার পোলট্রিটাকে মোটামুটিভাবে বৈজ্ঞানিক প্রথায় গড়ে তুললাম। কাঠা ছয়েক জমি নিয়ে আমার এই পোলট্রিটা, চারধারে উঁচু বেড়া দিয়ে ঘেরা, মুরগিদের জন্য জাল দিয়ে ঘেরা বিরাট বিরাট দুটো বড় খাঁচা, এক কোণে আমার থাকার আস্তানা, বারান্দার একধারে ইনকিউবেটর, আর মুরগিদের জন্য মাংসের কিমা বানাবার প্রমাণ সাইজের সেই মেশিনটা। যদিও আমার ছোট ফার্মের পক্ষে এত বড় মেশিনের দরকার ছিল না, তবে পার্ক স্ট্রিটের একটা নিলামের দোকানে খুব সস্তায় জিনিসটা পেয়েছিলাম বলে নীরেনই বলল, পাচ্ছিস যখন নিয়েই নে। নিয়ে নিলাম। সেটা শরৎকাল। আকাশ থেকে হিম হিম ঠান্ডা ঝরছিল সন্ধেবেলা। আমার সারাদিনের কাজের লোক 3 কোড়িও ছুটি নিয়ে চলে গেছে কিছু আগে। একা একা ইজি চেয়ারে গায়ে দিয়ে একটা বিলিতি ক্রাইম নভেলের পাতা উল্টাচ্ছিলাম অলসভাবে। খুব বেশি আগ্রহ ছিল না বইটার উপর। এমন সময় সদর দরজায় কলিং বেলের আওয়াজ। কি হলো, চিনতে পারছো না? লীনা, তুমি মানে সুটকেস নিয়ে কোথাও কোথাও গিয়েছিলে না? যাবে বলে সব প্রশ্ন এখানে দাঁড়িয়ে করবে? ভেতরে আসতে বলবে না? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, এসো। এভাবে হঠাৎ দেখা হবে ভাবতে পারোনি না? তুমি যে আবারও কোনোদিন আমার কাছে আসবে। দাঁড়িয়ে রইল কেন? বসো। প্রথমে কে কথা বলবে লীনা বোধহয় তাই ভাবছিল। 2-1 ঢোক গিল, মুখ ফুটে কি যেন বলতে গেল, আবারও রুমাল মুখে চাপা দিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। বিস্ময়ের প্রথম চমকটা কেটে যাওয়ার পর আমি ওকে খুঁটিয়ে দেখতে লাগলাম। এই কবছরে বেশ খানিকটা ভারী হয়ে পড়েছে, পুরোপুরি বদলে গেছিলি না। সত্যি বলতে কি, ওকে দেখতে আমার এখন ভীষণ বিশ্রী লাগলো। আমি জানি আমার মুখ দেখানোর কোনো জায়গা নেই, তবু বিশ্বাস করো, শেষ পর্যন্ত তোমার কাছে এই বিয়েতে আমার একটু মত ছিল না। বাবা মার চাপে বাধ্য হয়ে আমি প্রথম কটা বছর যেমন হয় আর কি, অনেক কিছুই ভালো না লাগলেও মেনে নিচ্ছিলাম, মানিয়ে নিচ্ছিলাম। তারপর ওরই হাসপাতালের একটা নার্সের সঙ্গে জড়িয়ে পড়লো অরুণাংশু। আমি বুঝতে পারতাম, ভাবে ভাবে বলতাম, ও কিন্তু ও এড়িয়ে যেত। এখন পুরো বেপরোয়া হয়ে গেছে, যেখানে সেখানে ওকে নিয়ে ঘোরে। ফাঁক পেলেই সিনেমায় যায়, রেস্টুরেন্টে যায়, উইকেন্ডে কাজ আছে বলে ওই
নার্সটার সঙ্গে দূরে কোথায় কোথায় চলে যায়। প্রায় প্রত্যেক দিনই মদ গিলে টলতে টলতে বাড়ি ফেরে। পরশু আমি খুব চেঁচামেচি করতে আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে জানো। আমি এর মধ্যেই একজন উকিলের সঙ্গে পরামর্শ করেছি, ডিভোর্সের পেপার তৈরি করতে বলেছি। তুমি যদি আমার পাশে এই সময় না দাঁড়াও, আমি কার কাছে যাব বলো? আমি জানি তুমি আজও আমায় ভালোবাসো। বলো বলো, বাসো না? শোনো, আমার নিজের যা গয়নাগাটি ছিল সব আমি এই সুটকেসে ভরে এনেছি। কদিন পরে যখন অরুণাংশকে সবকিছু জানিয়ে বাড়ি থেকে একেবারে বেরিয়ে চলে আসবো, তখন যাতে এগুলো নিয়ে কোনো ঝামেলা না হয়, তাই আগে ভাগে সব তোমার কাছে আমি। আরো কি কি সব বলে যাচ্ছিল লীনা, সব কথা আমি ভালো করে শুনছিলাম না। আমার ভীষণ অস্বস্তি হতে লাগলো। ভাবলাম এ কি উটকো ঝঞ্ঝাট হঠাৎ করে আমার ঘাড়ে এসে চাপলো। আমার নির্জন শান্তিন প্রাঙ্গণে এই স্থূল আপদটা কি তবে চিরকাল অনড় হয়ে বসে থাকবে? কিন্তু লীনাকে আমি ফেরাই কোন মুখে? বুক ভরা এতখানি প্রত্যাশা নিয়েও আজ আমার কাছে এসেছে, বিপদে পড়ে ছুটে এসেছে লীনা। কোন মুখে আমি ওকে ফিরে যেতে বলবো? ভাবতে ভাবতে আমি খুব বিব্রত হয়ে পড়লাম। প্রথম যৌবনে ভালোবাসার যে পাখিটা বুকের মধ্যে মরে গেছে, আমি জানি হাজার বসন্তের ডাকেও সে আর কখনো কোনো দিন সাড়া দেবে না। আজ একটা জটিল প্রশ্নের মতো, একটা বড় জিজ্ঞাসা চিহ্নের মতো লীনা আমার সামনে এসে দাঁড়িয়েছে। এর সমাধান আমি করব কোন পথে? লীনা আমার মনের অবস্থা ঠিকমতো অনুভব করতে পারেনি নিশ্চয়ই। আসলে অন্য কোনো দিকেই ওর কোনো নজর ছিল না। ছটফট করতে করতে একসময় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম আমি। আমার ভাবনা চিন্তার গ্রন্থিগুলো সব যেন কিরম জট পাকিয়ে গেল মাথার মধ্যে। অতিরিক্ত রক্তের চাপে ঝাঁঝা করে উঠল আমার কান দুটো। আর লীনা তখনও টেবিলে মুখ গুঁজে ফুঁপিয়ে কেঁদে চলেছে আর প্রতীক্ষা করছে আমার উত্তরের। আমি যখন ঘুরতে ঘুরতে ওর চেয়ারের পেছনে এসে দাঁড়ালাম, তখনও লীনা আমার দিকে চোখ তুলে চায়নি। মাঝে মাঝে শুধু বোবা কান্নার দমকে থরথর করে কেঁপে উঠছিল লীনার ওই গোলগাল ফর্সা শরীরটা। আমি লীনার মাথায় হাত রাখলাম। আস্তে আস্তে হাতটা ওর ঘাড়ের কাছে নামিয়ে আনলাম, দুটো হাত দুটো কাঁধের কাছে। ওই থরথর করে কাঁপা শরীর, ওই কান্না আমি বেশিক্ষণ সহ্য করতে পারলাম না। লীনা হয়তো ভাবছিল আমি ওকে একটু আদর করতে চাইছি, কিন্তু আমি আমার সবল পেশল দুটো হাত দিয়ে প্রাণপণ শক্তিতে লীনার গলাটা পেছন থেকে টিপে ধরলাম। না, ওকে আমি ফিরে যেতে বলবো কেমন করে? লীনা ধরফর করে উঠলো। ব্যাপারটা কি ঘটতে চলেছে তখন বোধহয় বুঝতে পারিনি। তারপরে আমার হাত ছাড়িয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করলো জোর করে, কিন্তু ওর সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হলো। আমি দাঁতে দাঁত চেপে দেহের সমস্ত শক্তি একত্র করে ওর গলাটা টিপে ধরলাম। আস্তে আস্তে লীনার মাথাটা নেতিয়ে পড়ল টেবিলের ওপর, আর আমি ওকে ছেড়ে দিয়ে ক্লান্ত কুকুরের মতো হাঁপাতে লাগলাম হ্যাঁ করে ওর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার সারা শরীর বেয়ে দরদরিয়ে ঘাম ঝরছিল। লীনাকে খুন করার পর অনেকক্ষণ পর্যন্ত আমার বোধহয় কোনো বোধ শক্তিই ছিল না। একটা চেয়ারে গা এলিয়ে আমি নেশাচ্ছন্নের মতো বসে রইলাম চুপচাপ। তারপর ক্রমে ক্রমে একটু একটু করে আমি সংবিত ফিরে পেলাম। আমি যে কি করলাম, কেনই বা করলাম, আমি কিছুই ভেবে ঠিক করতে পারলাম না। আমার যাবতীয় ভাবনা চিন্তা সব একসঙ্গে তালগোল পাকিয়ে গেল মাথার মধ্যে। একটা তুহিন শীতল ভয়ের স্রোত ছড়িয়ে পড়ল আমার দেহের শিরায় শিরায়। লীনার মৃতদেহটা, ওই নিথর দেহটা সাক্ষাৎ যমদূতের মতো ঘাড় মুটকে পড়ে আছে আমার চোখের সামনে। ওকে আমি যতই দেখতে লাগলাম ততই ভয়ে আড়ষ্ট হতে শুরু করলাম আমার সর্বাঙ্গ। আমি একবার ভাবলাম সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে অনেক দূরে কোথাও পালিয়ে যাই, কিন্তু কোথায় কোথায় যাব? কোথায় যাব? কোথায় গেলে এই বিভৎসতার হাত থেকে নিস্তার পাবো আমি? এই দুনিয়াটা তো আসলে বড্ড ছোট। তাছাড়া আমার মনে হলো আমি যেখানেই যাই না কেন লীনা নিশ্চয়ই তাড়া করে ফিরবে আমার পেছন পেছন। হয়তো কোনোদিনই জীবনে আমায় মুক্তি দেবে না লীনা।
মার খেতে খেতে মানুষ তো একসময় মরিয়া হয়ে ওঠে। ভয়ের হাতে মার খেতে খেতে আমিও এবার একটু একটু করে মরিয়া হয়ে উঠলাম। যেভাবেই হোক না কেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার পেতেই হবে। আমি দু হাত দিয়ে ভয়কে প্রতিরোধ করে দৃঢ় পায়ে উঠে দাঁড়ালাম, আর আশ্চর্য রকম ভাবে ঠিক সেই মুহূর্তে আমার সমস্ত বুদ্ধিবৃত্তিগুলো একটু একটু করে তীক্ষ্ণ, একটু একটু করে সচেতন হয়ে উঠতে লাগলো। একাগ্র চিত্তে আমি উদ্ধারের পথ খুঁজতে সচেষ্ট হলাম। একটা ব্যাপারে আমি নিশ্চিন্ত, এত রাতে আমার আস্তানায় কেউ আমায় বিরক্ত করতে আসবে না, এতে কোনো সন্দেহ নেই। অতএব এইটুকু অবসরের মধ্যেই আমার অপকর্মের সমস্ত চিহ্ন পৃথিবী থেকে মুছে ফেলতে হবে। প্রথমে ভাবলাম লীনার মৃতদেহটা কোথাও নিয়ে গিয়ে পুঁতে দিয়ে আসি। তারপরে মনে হলো না, তাতে বিপদের সম্ভাবনা প্রচুর। শেয়াল কুকুরের দৌরাত্ম্য তো আছেই, ওরা কোনোভাবে একবার যদি টের পায় তবে টেনে হিঁচড়ে ঠিক সেটাকে মাটির তলা থেকে বের করে আনবে। আর তাছাড়া লীনা যদি কেন লীনা বাড়ি ফিরে না গেলে ওর স্বামী অরুণাংশু নিশ্চয়ই পুলিশে খবর দেবে, আর পুলিশও লীনার খোঁজ করতে করতে আমার পোল্ট্রি পর্যন্ত এসে হাজির হবে। এ পর্যন্ত তারা লীনার হদিশ করতে পারবে বলেই আমার বিশ্বাস। কিন্তু তারপর যে লীনা কোথায় হারিয়ে গেল তার কোনো খোঁজই তো তারা পাবে না। ফলে ওদের সমস্ত সন্দেহটা এসে পড়বে আমার ওপর। আমি যে লীনাকে খুন করতে পারি এ কথাও তাদের মনে হবে। মনে হওয়াটা স্বাভাবিক। আর খুন করার ফলে লীনার দেহটা কাছাকাছি কোথাও পুঁতে ফেলাটাই আমার পক্ষে সবচেয়ে বেশি স্বাভাবিক। ওরা তখন চিরুঞ্জি তল্লাশি করবে, সেটা সন্ধান করতে শুরু করবে। না না, আমি ঠিক করলাম ভুলেও এ পথ মাড়াবো না। তবে কি আমার মুক্তির উপায় হবে না? কোন কুক্ষণে যে লীনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল! নিজের মৃত্যু দিয়েও লীনা আমায় কোন বিপদের অতল গহ্বরে ঠেলে দিল। মনে হলো লীনা আমার সামনে চেয়ারটাতে বসে যেন ছল করে মাথাটা হেলিয়ে নিষ্ঠুরভাবে হেসে চলেছে, আমাকে ব্যঙ্গ করে। আমার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে রাহুর মতো গ্রাস করে নেওয়ার জন্যই বুঝি ওর সৃষ্টি হয়েছে পৃথিবীতে। বারে বারে সে আমার সমস্ত সোনার স্বপ্নগুলোকে তাসের ঘরের মতো ভেঙে চুরমার করে দিয়েছে লীনা। ভাবতে ভাবতে আমার মাথার মধ্যে পুরো আগুন জ্বলে উঠছিল। এর প্রতিশোধ আমাকে নিতেই হবে। ঠিক সেই মুহূর্তে ম্যাজিকের মতো আমার মনে পড়ল মেশিনটার কথা। মুরগিদের খেতে দেওয়ার জন্য মাংসর কিমা করার বিরাট মেশিনটা তো আমার নাগালের মধ্যেই রয়েছে। হ্যাঁ, 700 লেগ হর্ন আর 500 রেড আইল্যান্ডের জন্য মাসে 2 বার করে মাংসর ব্যবস্থা করতে হয়। মনে পড়া মাত্র পৈশাচিক আনন্দে আমার চোখ দুটো চকচক করে উঠল। বিপদের উত্তাল সমুদ্র পেরিয়ে আমার মনটা এতক্ষণে বুঝি কোনো নিরাপদ বন্দরের নিশ্চিন্ত আশ্রয় পেল। আর নিষ্ঠুর আগ্রহে মুরগি কাটার লম্বা ধারালো ছুরিটা হাতের মুঠোয় চেপে পরবর্তী কর্ম সম্পাদনের জন্যে প্রস্তুত হলাম আমি। সুষ্ঠুভাবে সমস্ত কাজটা শেষ করতে আমার ঘন্টা 3-4 সময় লাগলো। একটা বড় ঝুড়ির মধ্যে দলা পাকানো কিমা করা মাংসের তালগুলো জড়ো করলাম। লীনার অঙ্গ প্রত্যঙ্গগুলোর দেহ থেকে বিচ্ছিন্ন করার সময় ঘরের মধ্যে যে চাপ চাপ রক্ত জমাট বেঁধে উঠেছিল, নিজের হাতে ভালো করে ধুয়ে মুছে সাফ করে দিলাম শেষ বিন্দু পর্যন্ত, যেন কিছুর চিহ্ন না থাকে। এতখানি অমানসিক পরিশ্রমের পর স্বভাবতই আমার হাত পা ক্লান্তিতে অবশ হয়ে এলো। চোখের পাতা দুটো অসহ্য ভারী ভারী ঠেকল। যাক, আপাতত আমার কর্তব্য শেষ। বাকি কাজটুকু সেরে ফেলতে হবে খুব ভোরে উঠে। ঠিক 5টার সময় ঘড়িটাতে অ্যালার্ম দিয়ে আমি বিছানায় গা এলিয়ে দিলাম। আর কি বলবো, সঙ্গে সঙ্গে আমার 2 চোখ জুড়ে যেন ঘুমের বন্যা নেমে এলো। 5টা বাজার মানে ঘড়ির অ্যালার্মটা বাজার মিনিট 2 আগেই আপনা থেকে আমার ঘুম ভেঙে গেল। আমার অবচেতন মন থেকে কে যেন সজোরে ধাক্কা দিয়ে জাগিয়ে দিল আমায়। মুরগিগুলো 2-1টা করে তখন সবে ভোরের ডাক ডাকতে শুরু করেছে। 1200 মুরগির মধ্যে আমি একটা বিরাট ভোজ লাগিয়ে দিলাম। আশাতীত সৌভাগ্যে ওই 1200 মুরগির পাল মশগুল হয়ে উঠল। 8 ঘন্টা
আধ ঘন্টার মধ্যে লীনার দেহের শেষ চিহ্ন অবলুপ্ত হয়ে গেল পৃথিবীর বুক থেকে। যাক, এতক্ষণ পরে আবার আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সবচেয়ে কঠিন সমস্যার নিখুঁত সমাধানটা আমি করতে পেরেছি। দিনের আলো একটু একটু করে ফুটে ওঠার সঙ্গে সঙ্গে আমার মন থেকেও বিপদের অন্ধকার কেটে যেতে শুরু করল। ভোরবেলার তরুণ সূর্য আশার নতুন আলো জ্বালিয়ে দিল আমার বুকের মধ্যে। আমাকে বোঝালো, না, আর আমার ভয় নেই, আর কোনো ভয় নেই। নিশ্চিন্ত মনে ঘরে ফিরে এসে লিনার সুটকেসটা খুলে দেখতে বসলাম। একজোড়া নেকলেস, গন্ডাগত ইয়াররিং, আংটি, চুড়ি, এরকম আরও সব নানা অলঙ্কারে ওই ছোট্ট সুটকেসটা পুরো ঠাসা। তা কমপক্ষে লাখ টাকার জিনিস তো হবেই। কিন্তু আপনারা বিশ্বাস করুন, সেগুলোর ওপর আমার বিন্দুমাত্র কোনো লোভ হলো না, বরং লিনার জিনিস বলেই কেমন এক ধরনের বিতৃষ্ণার ভাব জাগলো মনের মধ্যে। তাছাড়া পুলিশ যে লিনার খোঁজ করতে করতে আমার আস্তানা পর্যন্ত এসে হাজির হবে সে বিষয়ে আমি প্রায় 100% নিশ্চিত। তখন যদি গয়না ভর্তি এই সুটকেসটা তাদের হাতে তুলে দিতে পারি, তাহলে টাকার জন্য যে আমি লিনাকে খুন করিনি এটুকু অন্তত তারা বুঝতে পারবে। লিনাকে খুন করার পেছনে আমার আর কি মোটিভ থাকতে পারে তার কোনো হদিশই তারা খুঁজে বের করতে পারবে না। পুলিশের সন্দেহের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার এই একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগ তো আমি হেলায় হারাতে পারি না। আমি সযত্নে লিনার গয়না ভরা সুটকেসটা আয়রন সেফের মধ্যে তুলে রাখলাম। এর পরের দিন থেকেই আমি মনে মনে পুলিশের প্রতীক্ষা করতে লাগলাম। এই একটা মাত্র বিপদের ঘাঁটি এখন আমায় পার হয়ে যেতে হবে। তারপর আবার আমি আমার আগেকার নিশ্চিন্ত নিরুদ্বেগ জীবনে ফিরে যেতে পারবো। বুকের মধ্যে থেকে এই অস্বস্তির কাঁটাটা যত তাড়াতাড়ি দূর হয়ে যায় আমার পক্ষে ততই মঙ্গল। পুলিশ এসে আমাকে কোন কোন ধরনের প্রশ্ন করতে পারে আর আমি বা তার কি জবাব দেব সে সম্পর্কেও নিজেকে ভালো করে তালিম দিয়ে রাখলাম আমি। অবশ্য ওরা যে আমায় এত সহজে রেহাই দেবে না সেটাও আমি জানি। একবার যখন ওদের সন্দেহ আমার উপর এসে পড়বে তখন জেরায় জেরায় আমাকে আরও নাজেহাল করে ছাড়বে। কথার মার প্যাঁচে কখন যে কি বলে বসবো, কি করে বসবো তার ঠিক কি, কিন্তু বুদ্ধির খেলায় আমাকে জিততেই হবে। দক্ষ দাবাড়ুর মতো আমার প্রতিটি চালই নির্ভুল হওয়া চাই। এর ওপরই আমার জীবন মরণ সর্বস্ব নির্ভর করছে। ঠিক 17 দিন বাদে বরানগর থানার জাঁদরেল দারোগা প্রকাশ মিত্তির আমার সঙ্গে দেখা করতে এলো। আমি খুব সমাদর করেই তাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে এলাম। ঘরে ঢুকে প্রকাশ মিত্তির প্রথমে মাথা থেকে টুপি খুলে টেবিলের ওপরে রাখলো, ঘাড় ঘুরিয়ে ঘরের চারপাশে একবার নজর বুলিয়ে নিল। তারপর আশ্চর্য, লিনা যে চেয়ারে বসে ধরাধাম ত্যাগ করেছিল বেছে বেছে ঠিক সেই চেয়ারটা টেনে নিয়ে ধপাস করে বসে পড়ল। আমি 3 কড়িকে চা আর জলখাবারের কথা বলে দিয়ে প্রকাশ দারোগার সামনে গিয়ে বসলাম। আপনি মিসেস লীনা বোসকে চেনেন? ডাক্তার অরুণাংশু বোসের স্ত্রী। কেন বলুন তো? হ্যাঁ, দিন 15 আগে লীনা একবার আমার এখানে এসেছিল। আর শুধু চেনেন কি বলছেন, লীনা তো একসময় আমার অন্তরঙ্গ বন্ধু ছিল। আমরা দুজনে একই কলেজে পড়তাম। ও, আপনার এখানে তাহলে তিনি প্রায়ই আসতেন বলছেন? না না না, প্রায়ই আসতে যাবে কেন? বিয়ের পরে লীনার সঙ্গে এই আমার প্রথম দেখা। তবে যে বললেন লীনা দেবী আপনার অনেক দিনের পুরনো বন্ধু, হ্যাঁ, তাহলে কি তিনি মাঝে মধ্যে এখানে আসতেন না? দেখুন, কলেজ জীবনে আমাদের মধ্যে একটা অন্তরঙ্গতার সম্পর্ক ছিল বটে, কিন্তু সেই সূত্রে বিয়ের পরেও লীনা আমার এখানে আসতো আমি জানি না। এরকম আজগুবি খবর আপনি কোত্থেকে জোটালেন? তাছাড়া একজন ভদ্রলোকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে সম্পর্কেও দেখছি আপনার জ্ঞানের যথেষ্ট অভাব রয়ে গেছে। আহা, আপনি একটুতেই এত চোটে উঠছেন কেন? আসলে কি জানেন, দিনরাত চোর ডাকাতদের সঙ্গে কারবার করতে হয় কি না, তাই আমাদের কথাবার্তার ধরন ধারণও কিছুটা ওই কাঠখোট্টা গোছের হয়ে গেছে। না না না, ওটাকে ধর্তব্যের মধ্যে গণ্য করবেন না। এখন আসল ব্যাপারটা হচ্ছে, হপ্তা 2 হয়ে গেল লীনা দেবীর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, অনুসন্ধান করে আমরা যতদূর জানতে পেরেছি তাতে এখানে আসার জন্যই কিন্তু তিনি শেষ বেরিয়েছিলেন। কিন্তু তারপর থেকেই
মিসেস বোসের আর কোনো হদিশ নেই। তিনি এখানে আদৌ এসেছিলেন কিনা, যদি এসেও থাকেন তবে তারপরই বা কোথায় গেলেন, এটাই হচ্ছে আমাদের আসল জানার বিষয়, বুঝলেন? ও এসো এসো তিন করি, একটু ডবল ডিমের অমলেট দিয়েছি আর এইসবের কি দরকার ছিল? থ্যাংক ইউ। আগাগোড়া সমস্ত ইতিবৃত্ত খুলে বললাম প্রকাশ মিত্তিরকে। লীনার সঙ্গে আমার আগেকার সম্পর্ক, কেনই বা সেদিন সন্ধ্যেবেলা লীনা আমার কাছে এসেছিল, সবকিছু চোখ বুঝে শুনে গেলেন দারোগা সাহেব। অবশেষে লীনার গয়না ভর্তি সুটকেসটাও আমি এনে তাকে দেখালাম। আচ্ছা, এইটা তাহলে লীনা দেবীর সুটকেস? আগে হ্যাঁ, হপ্তাখানেক বাদে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে লীনা সেদিন আমার কাছ থেকে বিদায় নিয়েছিল। আমি ওকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছিলাম, মানে এমন তো হতেই পারে, তবু বারবার বলছিলাম যে দেখো, অরুণাংশুর সঙ্গে তোমার গণ্ডগোলটা মিটিয়ে নেওয়াই উচিত। কিন্তু লীনা তো বরাবরই ভীষণ জেদি আর একগুঁয়ে স্বভাবের। আমার কোনো কথাই কানে তুলতে চাইল না, বরং উল্টে আমাকে এমন ভয় পাইয়ে দিল, আপনি বিশ্বাস করুন, অভিমানের সুরে বললে, তুমি যদি আমায় আশ্রয় না দিতে চাও তবে আমাকে সুইসাইডই করতে হবে, এছাড়া আমার আর কোনো পথ নেই। আমি তো ওর কথা শুনে মানে রীতিমতো শঙ্কিত হয়ে উঠলাম। কি করব, বাধ্য হয়ে ওর প্রস্তাবে রাজি হতে হলো। ভাবলাম যে ঠিক আছে, আপাতত না হয় এটা আমার কাছে থাকুক, বলা যায় না, পরে তো মতিগতি বদলেও যেতে পারে, তখন বুঝিয়ে সুঝিয়ে গয়নার বাক্সটা ফেরত দিলেই চলবে। কিন্তু প্রকাশবাবু, আমি তো এ কদিনের মধ্যে ওর আর কোনো সংবাদই পাইনি। আমার ধারণা হলো হয়তো দুজনের মধ্যে সত্যি কোনো মিটমাট হয়ে গেছে। হাজার হোক, অরুণাংশুই তো ওর স্বামী, তাই লীনা হয়তো লজ্জায় আমার কাছে আসতে পারছে না। এমনও হতে পারে কিছুদিন বাদে অন্য কাউকে আমার কাছে পাঠিয়ে সুটকেসটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। আমি মোটামুটি এই ভেবেই নিশ্চিন্ত ছিলাম। বুঝলাম। কিন্তু এখন তো মশাই আপনি আমাকে রীতিমতো ফ্যাসাদে ফেলে দিলেন দেখছি। লীনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ তার গয়না ভর্তি সুটকেসটা পড়ে রইল আমার কাছে। এটা নিয়ে আমি এখন কি করি বলুন তো? হ্যাঁ, মিথ্যেই আপনি ভয় পেয়ে নার্ভাস বোধ করছেন। আপনার আর ফ্যাসাদের কি আছে বলুন তো? হ্যাঁ, ওই শুধু একটু কষ্ট করে আমার সঙ্গে একবার আপনাকে থানায় যেতে হবে। এই সুটকেসটা সেখানে আমরা জমা করে নেব, আর এর মধ্যে কি কি আছে তার একটা লিস্ট করা তো দরকার। তারপর আপনার ছুটি। কি জানি মশাই, কোত্থেকে যে কি হয়ে যায়। কথায় বলে না, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে। ভারী মজার মানুষ তো আপনি মশাই, এক একটা কথা বলেন না। আচ্ছা, আমার মোটর বাইকে চেপে থানায় যেতে কোনো আপত্তি নেই তো? না না, আপনার বাইকে চাপবো, এ তো আমার পরম সৌভাগ্য। এক মিনিট তিন করি, দারোগা সাহেব, 2 ডজন ডিম আপনার কেরিয়ারে একটু দিয়ে দিই। আপনি মশাই খুব বাড়াবাড়ি করছেন। আরে না না না, এই প্রথম এলেন আমার বাড়িতে, তা কিরম লাগলো আমার এই ফার্ম? দারুণ দারুণ। আরে আপনাদের মতো ইয়াং ম্যানই তো দরকার এখনো আমাদের দেশে। কি গভীর অধ্যবসায়ী না তিল তিল করে গড়ে তুলেছেন এই পোলট্রিটাকে। অথচ আজকাল সব ছেলে মেয়েদের দেখুন, হ্যাঁ, রগে বসে গুলতানি করছে, আর মাঝে মাঝে এর ওর কাছ থেকে চাকরির জন্য দরখাস্ত লিখিয়ে আনছে। নিজের থেকে একটা কিছু করার আগ্রহ একেবারেই নেই। থানা থেকে কাজ শেষ করে যখন বাইরে বেরোলাম, তখন আমার প্রাণ মুক্তির আনন্দে ভরপুর। বিপদের কালো পাথরটা এতদিন ধরে বুকের উপর চেপে বসেছিল, আজ সেটা নেমে যেতে মনটা এত হালকা হলো কি বলবো। জলভারহীন মেঘের মতো স্ফূর্তির হাওয়ায় যেন ভাসতে ভাসতে পোল্ট্রিতে ফিরে এলাম। যাক, এখন ওরা অনন্তকাল ধরে লীনার খোঁজ করুক এখানে ওখানে সেখানে। সত্যি খুন করাটা যে এত সহজ, এ কথা আমি আগে কখনো ভেবে দেখিনি। সত্যি বলতে কি, খুন করার পর লোকগুলো কি করে ধরা পড়ে সেটা এখন আমার কাছে খুব আশ্চর্যের মনে হলো। আর এইসব মোটা মাথাওয়ালা প্রকাশ মিত্তিররাই তো তাদের ধরে নিয়ে গিয়ে জেলে পড়ে। হ্যাঁ, এরপরে অবশ্য প্রকাশ দারোগা আমার ডেরায় বার দুয়েক এসেছিল, ঘুরে ঘুরে সমস্ত পোল্ট্রি দেখলো, আমার সব কাজ কারবারও লক্ষ্য করলো খুঁটিয়ে খুঁটিয়ে। অবশেষে একদিন হাল ছেড়ে দিয়ে বিরস বদনে বিদায় নিল প্রকাশ দারোগা। এখানে চুপি চুপি জানাই, এই ঘটনার মাস দুয়েক বাদে একটা খেয়াল বসেই আমি 3 কড়িকেও খুন করলাম। সত্যি বলতে কি, 3 কড়ির সেবায় মুরগিগুলো আমার বেশ ভালোই ছিল, কিন্তু দেখলাম 3 কড়িকে সেবা করে তারা যেন আরো পুলকিত হলো।
ঘাড় ফুলিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতেও কার্পণ্য করল না। পরের দিন সকালে কি করলুম, আমি নিজে থানায় গিয়ে 3 কোটির নামে একটা ডায়েরি করে এলাম। বললাম গতকাল রাতে 3 কোটি আমার আলমারি থেকে হাজার 2 টাকা নিয়ে বেপাত্তা হয়ে গেছে। ডায়েরি লিখতে লিখতে গম্ভীর গলায় প্রকাশ মিত্তির আমাকে উপদেশ দিলে, এখনকার দিনে কাউকে বিশ্বাস করতে নেই মশাই। আরে কার মনে কোন মতলব খেলা করছে আগে থেকে তার কোনো আঁচ পাওয়া যায় না। এবার তো শুধু 2000 টাকার ওপর দিয়ে ফাঁড়া কেটে গেছে। ও যে আপনাকে খুন করে যথাসর্বস্ব হাতিয়ে নিয়ে যায়নি, এর জন্য মঙ্গলময় ঈশ্বরকে ধন্যবাদ দিন। আগে তা যা বলেছেন, কি দিনকালই পড়লো, হ্যাঁ ভাবা যায়। বিনীত হাসি হেসে আমি থানা থেকে বেরিয়ে পড়লাম। প্রকাশ দ্বারকাকে আজকে দেখে আমার ভীষণ মজা লাগছিল। দেখ, ছোট করে বলে দিই, গত 1.5 বছরে আমি আরও 3টে খুন করেছি। তবে এই শেষের খুনটা না আমার মনটাকে একেবারে বিষিয়ে দিয়েছে। অনেক খুঁজে পেতে বিশুকে জোগাড় করেছিলাম। শ্যামবাজারের এক রেস্তোরাঁয় বয়ের কাজ করত। বছর 14-15 বয়স, খুব চটপটে, শরীর স্বাস্থ্য খুব ভালো, সব সময় মুখে একটা হাসি হাসি ভাব। বেশি মাইনে কবুল করায় আবার পোল্ট্রিতে কাজ করতে রাজি হলো। দেশে তার বাপ মা আছে, মাসে মাসে মানি অর্ডার করে টাকা পাঠায় তাদের নামে। সেই বিশু হাওয়া, ওই একই পদ্ধতি। এখন আমি তো কোন ছাড়, আমার মুরগিগুলোও হয়তো একদিনে বিশুর কথা বেমালুম ভুলে মেরে দিয়েছে। মাস 2 কোনো খবর না পেয়ে একদিন বিশুর বাবা সশরীরে এসে হাজির হলো আমার ফার্মে। বাবু, এই ঠিকানা থেকেই তো আমার বিশু মানি অর্ডার করতো। আজ কমাস টাকা করিয়ে পাচ্ছি না, বিশুরও কোনো খবর নেই। আরে বিশু তো কবে কাজ ছেড়ে চলে গেছে এখান থেকে। চলে গেছে? কি বলছেন বাবু? হ্যাঁ, আমাকে বললে আরো ভালো একটা কি কাজ পেয়েছে, পয়সা কড়িও বেশি, তা আমি কেন বাধা দেব? কেউ যদি কাজে উন্নতি করতে চায়, ভালো জায়গায় কাজ পায়। কোথায় কোথায় গেল বাবু? সে কথা কি বলে যায়নি? না না, আমি জানতেও চাইনি। যে মুহূর্তে বলেছে সেই মুহূর্তে তার সমস্ত হিসেবপত্র কড়ায় গন্ডায় বুঝিয়ে আমি ছেড়ে দিয়েছি। কিন্তু ছেলেটা কোথায় গেল বাবু? বাবু, গ্রামের লোক আমরা, এই এত বড় শহরে। ও বিশু, আমার বিশু রে, কোথায় গেলি বাবা? ফিরে গিয়ে তোর মাকে আমি কি বলবো রে? বড় মুখ করে বলে এসেছিলাম রে বাবা। তোর মাকে বলেছিলাম ঠিকানা যখন আছে ছেলের খোঁজ আমি ঠিক নিয়ে আসবই। ও বাবা বিশু রে, বাবা মার কথাই একটি বারও ভাবলি না বাবা? আরে কি হচ্ছে, কি হচ্ছে এখানে? দাঁড়িয়ে মোড়া কান্দ জুড়ে দিলেন এখানে। কমা সেখানে কাজ করেছে বলে আমি কি চোদ্দায় ধরা পড়েছি? যাও এখান থেকে, উটকো ঝামেলায় যত যাও। বিশু, আমার বিশু রে, ও বিশু রে। লোকটার কান্না আমার অসহ্য লাগলো। একবারে কড়া ধমক দিয়ে গেটের বাইরে বার করে দিলাম। কিন্তু তারপর থেকে আমার মনটা ভয়ানক অস্বস্তিতে ভরে গেছে। না, ভাবছি এবার থেকে এই খুন করার অভ্যেসটা ছেড়ে দেওয়ারই চেষ্টা করব। বড্ড বেশি ঝামেলা পোহাতে হয়। আগে থেকে হিসেব করে আটগাট বাঁধো, হিসেব করে কাজে নামো। কোথাও এক চুল ভুলচুক হওয়ার উপায় নেই, হলেই এবারে আকাশ ভেঙে পড়বে মাথার ওপর। আর সত্যি বলতে কি, এতে তোমার লাভও তেমন কিছু নেই। হ্যাঁ, মাঝে মধ্যে মুরগিদের পেছনে মাংসের খরচাটা একটু বেঁচে যায় এই মাত্র। তার জন্য মানুষ খুন করা বাবু খাটনিতে পোষায় না। তবে হ্যাঁ, একটি লোক আছে, প্রকাশ মিত্তির। ওকে দেখলেই আমার মাথায় রক্ত চড়ে যায়। খুব তককে তককে আছি। প্রকাশ মিত্তিরকে বাগে পেলে কিন্তু আমি ছাড়ব না। ওই গোবর গণেশ লোকটা মাসে মাসে গভর্নমেন্টের এতগুলো টাকা কি করে গিলছে, এটা সহ্য করা যায়? এক কাজ করব, একদিন ফাঁক বুঝে দারোগা সাহেবকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসতে হবে। মুরগির বিরিয়ানি আর ঝাল ঝাল কষা মাংসের লোভ দেখালে না এসে থাকতেই পারবে না। তবে সেটা লোকচক্ষুর অগোচরে হওয়া প্রয়োজন। কেউ যেন তার আগমন বার্তা ঘুণাক্ষরেও টের না পায়। পুলিশের লোক বলে কথা, কোথা থেকে কি হয়ে যায় বলা যায়। স্পেশাল কেয়ার নিতে হবে, স্পেশাল কেয়ার। তাছাড়া দারোগা সাহেব যদি আবার কাপ্তেনি করে নিজের বাইকে চেপে আসে, সে তো আর এক ফ্যাসাদ। বাইকটা তো ওই মেশিনে কিমা বানানো যাবে না। বাইকটার একটা সদ্গতির ব্যবস্থা আগে থেকে ভেবে রাখতে হবে। বাইকটাকে তো আর ক্রাশ করে আমার মুরগির পালকে গিলিয়ে দেওয়া যাবে না।